হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা আপনারা টাইটেল দেখেই বুঝতে পারছেন যে কী নিয়ে ভিডিওটা হবে। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের ফ্যামিলির বাজেট, আয় ইনকাম বা সঞ্চয়, এগুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওটা। তো আশা করছি আপনাদের ভালো লাগবে, কারণ এই সময়ে দ্রব্যমূল্য এত দাম, মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা আমরা আছি ফ্যামিলিতে, আমাদের সংসারটাকে আমরা কিভাবে ধৈর্য ধরে আয়ের মধ্যে দিয়ে কিভাবে আমরা সুন্দর করে চালাবো, সেই ভিডিওটা মোটামুটি আমি আপনাদের কাছে তুলে ধরবো। আমি আমার জীবনে সংসার লাইফে শুরু থেকে কিভাবে একটু একটু করে সঞ্চয় করে আজকে এই অবস্থায় এসেছি, বা জীবনে কতটুকু সফলতা অর্জন করছি, আমরা কতটুকু কি করতে পারছি, এখনও পর্যন্ত সংসার সুন্দরভাবে চালাচ্ছি, কোনো দিনও কোনো অসুবিধার সম্মুখীন হই নাই, সেই গল্পটা আপনাদের কাছে ধরবো। আশা করছি আপনারা অনেকেই এ থেকে উপকার পাবেন, আর যারা নতুন সংসার তাদের খুবই হেল্পফুল হবে। একটা কথা সেটা হয়েছে যে আমাদের জীবনে অনেকেরই আয় ইনকাম কিন্তু একরকম না, কারণ হচ্ছে মানুষ বা তার অবস্থান বুঝে আয়টাও কিন্তু পার্থক্য থাকে, ডিফারেন্ট থাকে। তো যার যেমন আয় তাকে সেইটা বুঝেই কিন্তু একটা তার মাসিক মেনু প্ল্যান সেট করতে হবে যে কিভাবে সংসারটা চালাবো। আমরা যখন সংসার শুরু করি প্রথমেই, তখন কিন্তু জিরো ছিল, আমাদের সঞ্চয় জিরো, আর আমরা শুধু সংসারটা যখন শুরু করি অনেক কিছু কেনাকাটা থাকে জীবনে। তো সব কিছু মিলে কিন্তু জিরো থেকেই কিন্তু মানুষ ওঠে একটু ধৈর্য ধরে আর বুদ্ধি খাটিয়ে। তো যখন আমরা সংসারটা শুরু করি, আমার হাজব্যান্ডের এবং আমার দুজনেরই সামান্য বেতন ছিল, প্রাইভেট জব, খুবই কম বেতন। তো ওই সময়টা কিন্তু টাকার মানে যেমন কম বেতন, তেমনি আবার কিন্তু দ্রব্যমূল্য কিন্তু কম ছিল, দাম। তো তারপর কিন্তু আমাদের সংসার চালাতে কোনো প্রবলেম হয়নি। তো সেই সময় কিন্তু প্রথম আমার হাজব্যান্ড বলতো যে যা ইনকাম আছে সংসার গোছাতে গোছাতে আমাদের শেষ হয়ে গেছে বেশ কিছু মাস। তো বিয়ের বেশ কিছুদিন পরে আমি যখন বুঝতে পারলাম যে আমরা দুজনেই যা ইনকাম করি সাথে সাথে শেষ হয়ে যায়, তখন ভাবলাম যে আমার ভবিষ্যৎ কী বা আমার সন্তানের ভবিষ্যৎ কী। আল্লাহ না করুক এখন সুস্থ আছি, যদি কখনো অসুস্থ হই কিংবা কোনো বিশেষ কোনো প্রয়োজন হয়, তখন আমরা কি করব। আর ঢাকা শহরে থেকে এভাবে বাড়ি থেকে যারা দূরে আছি, ঢাকা কিংবা প্রবাস যেখানেই থাকি না কেন, যারা আমরা দূরে থাকি, যদি বাড়ি থেকে দূরেই থাকি, গ্রাম থেকে সব কিছু বঞ্চিত হয়ে যদি দূরে এত কষ্ট করি, তাহলে কেন আমি সেই প্রফিটটা রাখবো না বা বেনিফিট থাকবে না আমার? আগামী 10 বছর পরে আমি কি করব, কি হবে আমার? এগুলো যদি আমি সঞ্চয় না করি, তাহলে আমার এখানে থাকার লাভটা কি? সেই কথা চিন্তা করে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে যাই ইনকাম করি এখান থেকে কিছু সঞ্চয় করতে হবে। তো বরাবরই আমার হাজব্যান্ড বলতো যে টাকা জমিয়ে কি হবে। আমার ধারণা ছিল যে ও হয়তো বা ভাবে ওর বাবার অনেক সয় সম্পত্তি আছে, গ্রামে অনেক কিছু আছে, তো এটা দিয়ে কি করবে। আসলে সঞ্চয় যার নাই তার ইনকামের কোনো মূল্যই নাই। জীবনে যে যাই করি না কেন সঞ্চয় করতেই হবে। তো তখন কিন্তু আমি একটা পর্যায়ে একটু রাগ করে বাড়াবাড়ি করে সংসারে, তখন কিন্তু আমি বলছি যে আজকে যদি আমাকে ব্যাংকের কাগজপত্র এনে না দাও, তাহলে আমি ভাতই খাবো না, এরকম একটা ব্যাপার বলার পরে সে কিন্তু আমাকে কয়েকটা ব্যাংকের কাগজ এনে দেয়, এবং সেখান থেকে আমি বেছে বেছে দেখি কোন ব্যাংকগুলোতে সুবিধা বেশি এবং ডিপিএস করলে আমি কোথায় কোন সুবিধা পাবো। তখন বেশ কয়েকটা ব্যাংকের কাগজ আনে, প্রায় 8-10টা ব্যাংকের কাগজ আনার পরে আমি একত্র করি এবং দেখতে পারি যে কোন ব্যাংকের কাগজটা আমার সবচেয়ে ভালো লাগছে, তাদের সুবিধাগুলো কি কি। তো তারপরে কিন্তু আমি ওই সময় আমরা 2টা ডিপিএস করি। তো খুবই কম, আপনারা হয়তো বা ভাববেন যে এত অল্প সঞ্চয় করে কিভাবে কি সম্ভব। হ্যাঁ, একটা ছিল মাত্র 2000 টাকা, 15 বছর মেয়াদি। তো দেখুন 15 বছর, এখন যদি কাউকে বলি যে আপনি একটা ডিপিএস করেন 15 বছর মেয়াদি, একটা সময় আপনি 10 লক্ষ টাকার মালিক হবেন, অনেকেরই ধৈর্য নাই। সবচেয়ে বড় কথা, জীবনে যা কিছুই করেন না কেন, যদি আপনার ধৈর্য না থাকে তাহলে আপনি কোনো দিনই সফল হবেন না। এবং 15 বছর পরে গিয়ে যখন দাঁড়াবেন, 15 বছর পরে যখন এসে একটা অবস্থায় দাঁড়াবেন, দেখবেন আপনার জীবন থেকে 15 বছর চলে গেছে, কিন্তু আপনি 15 টাকাও সঞ্চয় করতে পারেন নাই, কারণ আপনার বিশ্বাস ছিল না, ধৈর্য ছিল না। অনেকেই বলেন যদি 15 বছর না বাঁচি, আমি না বাঁচলে আমার ভবিষ্যৎ খাবে বা দেশের কাজে লাগবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, তারপরও তো সঞ্চয় করতে হবে। তো তখন কিন্তু আমরা ডিপিএস করছি সামান্য 2000 টাকার একটা ডিপিএস, 15 বছর মেয়াদি। আরেকটা ডিপিএস করছিলাম 5000 টাকার। আমাদের দুজনের যে ইনকাম ছিল আলহামদুলিল্লাহ, মাস শেষে আমরা কিন্তু ভালো মোটামুটি জমাতে পারতাম। তো এভাবে এই ক্ষুদ্র সঞ্চয় কিন্তু আমি দীর্ঘ বছর আমরা কিন্তু জমাইছি, এরপরে সংসার চালাইছি। সব কিছুর পরেও কিন্তু আমাদের বাচ্চা হওয়ার পরে আমাদের খরচ, রোগ শোক, কাপড় চোপড়, একটা সংসারে যা যা লাগে, আপনার যেগুলো খরচ হয়
ঠিক তেমনি আমারও এরকম খরচ হয়েছে। তো সব কিছু খরচ করার পরেও একটা কথাই ছিল যে আমি সঞ্চয় করছি। এরকম ছোট ছোট ডিপিএসগুলো করার পরে আজকে কিন্তু সেই ডিপিএসগুলো আমার কথা বলছে। এতদিন কিন্তু কথা বলে নাই, মনেই হয় নাই যে আমি টাকাগুলো আমার বেতন থেকে দিয়ে দিছি। যখন মাসের শুরুতে আমরা বেতন পেতাম, খাই না খাই আমরা ডিপিএসে আগে দিব, এটা আমাদের ব্যয়ের খাতায় থাকতো। আমরা চিন্তাই করতাম না যে এটা ইনকাম করি। ওই সঞ্চয়টা বাদ দিয়েই আমরা কিন্তু আমাদের ইনকামের পুরা হিসাবটা করতাম যে কত টাকা আমাদের আসছে। সঞ্চয়টা বাদ দিয়ে আমরা তারপর হচ্ছে টোটাল টাকা হিসাব করতাম। তো এভাবেই কিন্তু আমরা আজকে সাকসেস মোটামুটি, আল্লাহর রহমত যে হ্যাঁ একটা শহরে জায়গা কিনেছি, তারপর একটা ডুপ্লেক্স বাড়ি করতে পেরেছি, এবং অনেক কিছু আছে আমাদের যেগুলো আরও ভবিষ্যতে আল্লাহ যদি মুখ তুলে তাকান সেই জিনিসগুলো হবে। এর পাশাপাশি 2টা বাচ্চা হয়েছে, অনেক ব্যয়বহুল, কারণ আমি সুস্থভাবে মা হতে পারি নাই। কারণ হয়েছে আমার বাচ্চা হওয়ার সময় আমি অনেক ক্রিটিক্যাল অবস্থায় থাকতাম। সেই ব্যয়গুলো কিন্তু প্রতিনিয়ত হয়েছে। তার পরবর্তীতেও আমরা আরও ডিপিএস, আমাদের বেতন বাড়ছে, তারপর খরচ বাড়ছে, সব কিছু মিলে কিন্তু আমরা আবার আমাদের সঞ্চয়টাও বাড়াই দিছি। এখন কিন্তু আল্লাহর অনেক রহমত যে হ্যাঁ আমরা একটা সিস্টেমে চলতে পারছি বলেই কিন্তু জীবনে সফল হয়েছি। আজকের ভিডিওটা আনার উদ্দেশ্য হয়েছে, অনেকে অনেক সময় বলেন আপু এত কিছু কীভাবে করলেন। অনেকের ধারণা আমরা প্রাইভেট জব করে আমরা এভাবে কিভাবে কি করলাম। সত্যি আসলেই জীবনটাকে যদি সুন্দর করে সাজানো যায় তাহলে দেখবেন আপনার জীবনে কোনো কষ্টই নেই। হ্যাঁ হুতাশ করে আর যদি ভুল ভাল আপনি যদি ডিসিশন নেন, আপনার জীবনে চলার পথে যদি আপনি সব কিছুই যদি এলোমেলো করেন, তাহলে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনার লাইফটা এলোমেলোই থাকবে, কোনো কিছু গোছালো থাকবে না। শুরু থেকে আপনার যাত্রাটা যদি আপনি সুন্দর করেন, চলার পথটা সুন্দর করেন, ডিসিপ্লিন নিয়ে চলেন, দেখবেন যে জীবনে সব কিছুই আপনার সুন্দর হবে। তো যাই হোক, এখন কথা হচ্ছে যেসব আপুরা ভাইয়েরা নতুন সংসার শুরু করছেন, আমার একটাই কথা থাকবে যে যতটুকু ইনকাম করেন না কেন, যেটুকু, যদি কারো 10,000 টাকা ইনকাম থাকে সেখান থেকে অবশ্যই আপনাকে 2,000 টাকা সরাতে হবে। যদি আপনি 20,000 টাকা ইনকাম করেন অবশ্যই আপনাকে 5,000 টাকা সরাতে হবে। আপনি মনে করবেন যে এই 5,000 টাকা আমার নাই, এইটা একসময় অসময় দুঃসময় আপনার কথা বলবে। আর জীবনে আপনার আজকে অসুবিধা নাই, কালকে যে আসবে না তার গ্যারান্টি কি। আজকে 2 জন, কালকে 3 জন হবেন, 4 জন হবেন, তখন কিন্তু আপনার খরচটা অনেক বেড়ে যাবে। আজকে যেটা সঞ্চয় করতে পারবেন শুরুতে, সেটা কিন্তু পরবর্তীতে আর আপনি কোনোদিনই করতে পারবেন না। কারণ হচ্ছে শুরুতে কম খরচ, 2 জন থাকে, তারপরে 3 জন 4 জন, একাধিক লোক হয়, পরিবারে আরও অন্য খরচ আসে, অসুবিধা আসে, তখন কিন্তু এই সঞ্চয়গুলো আর কখনোই করতে পারবেন না। তো যাই হোক, আজকে এই সঞ্চয় নিয়ে কথা বললাম যে কিভাবে আপনারা জীবনের শুরু থেকে একটা প্ল্যান নিয়ে চললে আশা করি কখনোই আপনারা বিপদে পড়বেন না। সঞ্চয় ছাড়া কোনো গতি নেই, ইনকামের কোনোই মূল্য নাই। এই একটাই কথা আমি বলবো যে সঞ্চয় ছাড়া ইনকাম যে করেন সেই ইনকাম ফলাফল একসময় শূন্য। এবার অনেকে বলবেন যে জীবনের সব কিছু বাদ দিয়ে আমি সঞ্চয় করে কি করব। আসলে তারা একটা সময় কিন্তু জীবনে অনেক বড় ধরনের ধোঁকায় পড়বেন বা লসে পড়বেন। কারণ হচ্ছে প্রয়োজন তো প্রয়োজন, যখন যেটা যায় সেদিনই চলে যায়, কিন্তু ভবিষ্যৎ যেটা আসে সেটা আমরা কিন্তু জানি না যে আমার ভবিষ্যতে কি আসতেছে। তো অনিশ্চিত ভবিষ্যতের জন্য কিন্তু টেনশন মানুষ বেশি করে, সেই জন্যই কিন্তু সঞ্চয় করা। তো যাই হোক, সেটা হয়েছে যে অনেকে ধারণা করেন যে আসলে যার আয় বেশি সে বেশি সঞ্চয় করতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু একদম কম আয়েও সঞ্চয় করতে পারে সেটা কিন্তু অনেকে বিশ্বাস করে না। তবে আপনি যদি আপনার জীবনের প্রয়োজনগুলা, আপনার চাহিদাগুলা, আপনার সংসারের যে জিনিসগুলো, সেগুলো যদি আপনি একটু বুঝে শুনে কেনাকাটা করেন, যেমন কিছু কেনাকাটা আছে যেগুলো না করলেও চলে, বা একটু ঘর দিয়ে খুঁজে খুঁজে দেখতে হয় যে আমার এই জিনিসটা বিকল্প কি আছে, এটা না হলে চলে কিনা, তাহলে কিন্তু আপনি দেখবেন খরচগুলো অনেক কমানো যায়। মার্কেটে যাওয়ার আগে যদি চিন্তা করেন যে আমি এখন এই জিনিসটা কিনবো, এটার বিকল্প আমার ঘরে কি আছে, তাহলে আপনি ঠিকই বুঝতে পারবেন যে ওই জিনিসটা আসলে আদৌ কোনো দরকার নাই। তো আমরা কিন্তু আমাদের মনের খোরাকে বলি বা আবেগে বলি, অনেক কিছুই কিন্তু চোখের নেশায় আমরা কিনে ফেলি। এইগুলোই হয়েছে আমাদের সবচেয়ে মানে একদম সংসারের ব্যাঘাত ঘটার একটা সবচেয়ে বড় কারণ। মাস শেষে দেখবেন যে আপনি তখন খুবই খারাপ অবস্থায় পড়বেন, যখন শুরুতেই আপনি বেতন পাওয়ার পরে আপনার ঘরে আয় আসার পরে আপনি এই উল্টাপাল্টা খরচ করবেন। তো যখনই আপনারা আপনাদের স্যালারিটা হাতে পাবেন, তখন নিয়ম করে রুটিন করে যদি আপনার সংসারের সারা মাসের বাজারটা কিনে ফেলেন, সেটা কতটুকু কি প্রয়োজন ওইটুকু কিনবেন। প্রয়োজনের বাইরে অনেক কিছু আছে যেগুলো না কিনলেও চলে, ওইগুলো বাদ দিয়ে দেবেন। তারপর হচ্ছে আপনার
সঞ্চয়ের জিনিসগুলো আগে থেকে সরিয়ে রাখবেন যে আমি এটুকু সঞ্চয় করতে চাই। তো আমার কাছে সবচেয়ে ভালো লাগে ডিপিএস করা, কারণ হচ্ছে আপনি যখন সেভিংসে টাকা রাখবেন, যদি সেটা ডিপিএস না হয় তাহলে যখন তখন আপনি তুলে ফেলতে পারেন। এটা কিন্তু আরেকটা ব্যাপার। তো এমন জায়গায় টাকাটা রাখতে হয় যেখান থেকে আমি তুলবো না, মানে আমি জমা দিব কিন্তু আমি যখন তখন হুটহাট তুলতে পারবো না। এরকমভাবে সঞ্চয় করলে আপনার কিন্তু সেই সঞ্চয়টা থাকে, কারণ টাকায়ও কিন্তু অনেক সময় টানে যে আমাকে খরচ করো খরচ করো। তো সেইভাবে কিন্তু টাকাটা রাখতে হবে এমন জায়গায় যে যেখান থেকে আপনি হুটহাট তুলতে পারবেন না। কারণ আমাদের মতো মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা আছে তাদের কিন্তু সব কিছু একটু বুঝে শুনে চলতে হয়, এবং জীবনের প্রত্যেকটা জিনিসেই কিন্তু হিসাব নিকাশ করে আমাদের চলতে হয়। কারণ হচ্ছে একটা কথাই বারবার বলবো, যাদের বাচ্চা কাচ্চা এখনও হয় নাই বা ছোট, স্কুলে দেন নাই, আপনারা কিন্তু এখনও অনেক সময় আছে সঞ্চয় করার। আর যাদের বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, স্কুলে দিছে, তারা কিন্তু বুঝতে পারতেছে যে তাদের সংসার লাইফের শুরুতে কী করছে, এখন তাদের কী পরিমাণ খরচ। তো যারা হিসাব নিকাশ করে এভাবে সংসারটা চালিয়েছেন তারা আসলে মানে হিমশিম কম খেয়েছেন। আর যারা শুরু থেকে একটু হিসাব নিকাশ কম করছেন তারা বুঝতে পারতেছেন যে জীবনটা কেমন। যেমন ধরুন, আমার একটা মেয়ে ক্লাস 9-এ পড়ে, সে হচ্ছে মাইলস্টোনে পড়ে, তার মান্থলি খরচ এখন প্রায় 25,000 টাকা। এটা অবিশ্বাস্য হলেও সত্যি কথা। আসলে যার বাচ্চা মাইলস্টোনে পড়ে বা এই ধরনের স্কুলে পড়ে, আপনারা কিন্তু অনায়াসে বুঝতে পারবেন। সেই তুলনায় আমি কিন্তু খুবই কম খরচ করি, কারণ আমার বাচ্চার পেছনে আরও টিউশনি বা অন্যান্য খরচ হয়তো বা 10-এ উঠলে লাগবে, যেটা আরও বেড়ে যাবে। তো এই রকম যদি আপনি স্বপ্ন থাকে যে আমার সন্তানকে এই জায়গা পড়াবো বা ওই জায়গা পড়াবো, স্বপ্ন দেখলেই হবে না, সেইটা প্ল্যান করে কিন্তু আপনাকে সেই সঞ্চয়টা রাখতে হবে যে এখন আমার এই ইনকাম, ভবিষ্যতে এর চেয়ে দ্বিগুণ হবে, এর কোনো গ্যারান্টি নেই। তো যদি গ্যারান্টি না থাকে তাহলে এখনের ইনকাম থেকে আমি সঞ্চয়টা করি। তো যাই হোক, আজকে অনেক কথা বললাম আপনাদের সাথে, আর এই সঞ্চয় নিয়ে অনেক কথা বললাম। নেক্সট টাইম যদি আপনারা জানতে চান যে আসলে মান্থলি বাজারগুলো কিভাবে করি বা আয়টা কিভাবে আসে, খরচগুলো কিভাবে করি, কিভাবে সংসারটা মেনটেন করো, জীবনের শুরুটা অনেক সুন্দর ছিল, তাই আজকে বেসরকারি চাকরি করে যতটুকু ইনকাম করছি আলহামদুলিল্লাহ, তারপরও কিন্তু একটা সুন্দর কিছুর মুখ দেখতে পেরেছি বা জীবনটা এখনও পর্যন্ত সুন্দর আছে। আল্লাহ যেন এভাবেই রাখে, দোয়া করবেন।